5ই অগস্ট 2024, ঢাকা, বাংলাদেশ। গুলিবর্ষণের মুখে পালাচ্ছেন বিক্ষোভকারীরা। গুলি করতেছে, বাট এখন আর ভয় পাওয়ার সময় নেই। কিন্তু একজন ঘটনার ভিডিও ধারণ করে চলেছেন। ফোন ধরে বলে যে আপনার ফোন তো বন্ধু তো গুলি খাইছে, ওর অবস্থা ভালো না। যাত্রাবাড়ির এই এলাকাটিতে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এ ঘটনায় কমপক্ষে 52 জন প্রাণ হারান, আহত হন আরও অসংখ্য মানুষ। মানে তারা তো মনে করেন ধরে ধরে ফায়ার করতেছে, 2-3টা বাড়ি দেয়, বলে কি যাও, যাই দৌড় দিলেই গুলি করে। মানে কিভাবে যে ভাই গুলি করছে। আমরা এখনো বলে থাকি যে আমাদের হয়তোবা মৃত্যু অথবা মাতৃভূমি, দুইটার একটা। অপ্রকাশিত ভিডিও, পুলিশ ও বিক্ষোভকারীদের বক্তব্য এবং নথিপত্রের ভিত্তিতে আমরা জানার চেষ্টা করেছি সেদিন আসলে কি ঘটেছিল এবং ঘটনাটির জন্য দায়ী কারা। এই পুলিশ তো আর নিজের ইচ্ছায় গুলি করে নাই, পুলিশকে তো কেউ নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এই নির্দেশনাগুলো কারা দিল? এখন লেখা নিবেন ব্যবহার করে গুলি করতে। সেনাবাহিনীর ভূমিকা কেমন ছিল সেটাও আমরা দেখার চেষ্টা করেছি। বাংলাদেশ জুড়ে কয়েক সপ্তাহের রক্তপাতের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। সরকার চাচ্ছিল যে আন্দোলন যেভাবেই হোক দমন করার জন্য। বিচার করুন, টানা 15 বছর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। বাংলাদেশ always maintain the human rights. To me, human rights means their security, their right to food, right to vote, right to live, everything we maintain. হাসিনার দীর্ঘ এই শাসনামল ক্রমেই দুর্নীতিগ্রস্ত এবং কর্তৃত্ববাদী হয়ে ওঠে। বিরোধীদের ধরে ধরে জেলে ভরা হয়, নির্যাতনের শিকার হন অনেকে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ফেরানোর প্রতিবাদে 2024 সালের জুলাই মাসে গোটা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। About 30% of jobs were set aside for the families of veterans who fought in the country's War of Independence. রাসেল মাহমুদের মতো শিক্ষার্থীরাই আন্দোলনটির সমন্বয় করেন। যখন দেখলাম যে আমার এই কোটা সংস্কার, এটা আমি যেহেতু শিক্ষার্থী, আমি এই কোটার যদি বৈষম্যের শিকার হয়ে যায়, তাহলে আমি দেখা যায় একটা ভালো জব পাবো না। ষোলোই জুলাইয়ের একটি ঘটনার পর বিক্ষোভটি ক্রমে গণ অভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন 23 বছর বয়সী আবু সাইদ। একা একজন শিক্ষার্থীর বিপরীতে একদল সশস্ত্র পুলিশ। একের পর এক শটগানের গুলি তার শরীরে আঘাত হানে। হাসপাতালে পৌঁছানোর আগেই আবু সাইদের মৃত্যু হয়।
এ ঘটনার পর আন্দোলন আর কোটা সংস্কারের দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আমাদের ছাত্র এবং জনতার অভ্যুত্থান নামে যখন আমরা ঘোষণা দিই, তখন জনতাও আমাদের সাথে এসেছে। আবু সাইদের হত্যার খবর ছড়িয়ে পড়ার পর আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে। সেদিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। তবে আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। দিনের পর দিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাই বোনরা আহত হচ্ছে, ভাই বোনরা শহীদ হয়ে যাচ্ছে। তখন তার আমরা এত রক্তের উপর দাঁড়িয়ে এই রক্ত মারে আমরা গিয়ে শেখ হাসিনার সাথে সংলাপে বসতে পারি না। শেখ হাসিনার ভাষণের পরদিন দেশটির যোগাযোগ ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়ে। সরকারের নির্দেশে বন্ধ করা হয় ইন্টারনেট। সরকার চাচ্ছিল যে আন্দোলন যেভাবেই হোক দমন করার জন্য। বিজয়ের মতো তরুণ শিক্ষার্থীরা তখন ক্রমবর্ধমান প্রতিরোধের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠেন। আমাদের ফার্স্টে প্ল্যান ছিল আপনার যখন ইন্টারনেট শেষ হয়ে যায় সবাইকে আবার একত্রিত করার, কারণ গণহারে গ্রেপ্তার চলছিল। কোথায় কে ছিল আমরা কারোই খোঁজ পাচ্ছিলাম না। সবগুলোকে অ্যারেস্ট করতে বলছিল আজকে, মানে সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো ধরে ফেলবে। হাসিনা একটি নির্দেশ জারি করেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে। ফাঁস হওয়া এই অডিও রেকর্ডিং, যা বিবিসি যাচাই করেছে, সেখানে শেখ হাসিনাকে নির্দেশনা দিতে শোনা যাচ্ছে। নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল যাত্রাবাড়ী। বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগ স্থাপনকারী এই রুটটি পণ্য পরিবহনের ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ। অনেক জনগণ থাকে যাত্রাবাড়ি ড্যামরা এলাকায়, কারণ ঢাকামুখী একটা প্রবেশ পথ এই যাত্রাবাড়ি। এই এলাকার মধ্যে সবাই থাকে, স্টুডেন্টও আছে, আপনার অনেক শ্রমিক আছে। মহাসড়কের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে কড়া নিরাপত্তা বেষ্টিত একটি পুলিশ স্টেশন, যাদের দায়িত্ব সেখানকার নিরাপত্তা নিশ্চিত করা। বিক্ষোভকারীরা বারবার মহাসড়কটি অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ শুরু হয়। বাংলাদেশের মানুষ তো স্বাধীন, তারা কথা বলতেই পারে। এখন যদি ওনাদের কথা বলার সেই স্বাধীনতা হারায় ফেলে, তখন জনগণ তো এমনি ক্ষিপ্ত থাকে। সরকার দেশব্যাপী কারফিউ জারি করে। যারা এই আইন ভেঙেছে তাদেরকে নির্মম পরিণতি ভোগ করতে হয়েছে। যাত্রাবাড়ী থানার সে সময়ের কিছু নথিপত্র বিবিসি আইয়ের হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিক্ষোভ দমনে পুলিশ তাজা গুলি এবং সামরিক মানের রাইফেল ব্যবহার করেছে।
বড় অভিযানের অংশ হিসেবে 20শে জুলাই যাত্রাবাড়ী মহাসড়কে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও সেনাবাহিনী। সেদিনকার একটি ভয়াবহ ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের কাছে 19 বছর বয়সী শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে মারধর ও গুলি করে পুলিশ। তাইমের বন্ধু তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও পুলিশ গুলি অব্যাহত রাখে। পরে ওই দিনই তাইমের মৃত্যু হয়। যাত্রাবাড়ী থানার নথিপত্র থেকে সেদিনের পুলিশি সহিংসতা সম্পর্কে জানা যায়। সেদিন পুলিশ প্রায় 2444 রাউন্ড তাজা গুলি ছুড়েছিল। এর মধ্যে 695 রাউন্ড গুলি ছোড়া হয় অ্যাসল্ট রাইফেল থেকে। সেই সঙ্গে অন্তত 210টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। আন্দোলনকারীদের উপরে হামলাটা তো এই যাত্রাবাড়ী থানা থেকেই কন্ট্রোল হয়েছে। এই কারণে সম্ভবত আন্দোলনের থেকে মানুষের ক্ষোভটা আসলে বেড়ে গেল। বিক্ষোভকারীদের মধ্যে যাত্রাবাড়ির দুই বন্ধু শাওন এবং মিরাজও ছিলেন। মিরাজ ভাবতো যে একটা পরিবর্তন দরকার, যে সমস্যাগুলোর মধ্যে আমাদের পুরো বাংলাদেশ জর্জরিত ছিল, এখান থেকে একটা পরিবর্তন দরকার। বিশেষ করে আমাদের বৈষম্য, যে চাকরির ক্ষেত্রে সবাই অনেকেই আমাদের দেশে বেকার, এবং কোনো অন্যায় বিরুদ্ধে মানে দেখলে ওইখানে প্রতিবাদ করতেন, এবং স্বৈরাচারী যখন ভাবে দেশটা চলতেছেন এটার বিরুদ্ধে সে কথা বলতেন। ওর সাথে আমার সাথে এলাকায় সবসময় উঠা বসা দেখা। ওর মধ্যে যে বিষয়টা ছিল যে সবাই একসাথ করে রাখা, একটা অভিভাবকের মতো। এই কারণে আমাদের বন্ধুত্ব এতদিন এত গভীর। আমরা ফ্যামিলিগতভাবে সবাই অ্যাটাচড। পুলিশের সাথে সংঘর্ষ সহিংস হয়ে ওঠার সঙ্গে সঙ্গে পরের 2 সপ্তাহে বিক্ষোভকারীদের সংখ্যাও বাড়তে থাকে। Close to 100 people have been killed as violent anti-government protests continue to rock Bangladesh. More than 150 people have been killed there in a week of violence. পরিস্থিতি এক পর্যায়ে চরমে পৌঁছায়। এখন আন্দোলনকারীদের আর পিছু হটার সুযোগ নেই। তারা তখন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছেন, আর সেটি ঠেকানোর পরিকল্পনা করছেন শেখ হাসিনা। সরকার যখন গোপনে পরিকল্পনা করছে, বিক্ষোভকারীরা তখন যাত্রাবাড়ী থানার বাইরে একত্রিত হতে শুরু করেন। আমরা ফার্স্টে ছাত্র জনতাকে শান্ত হতে বললাম। বিজয় সহ অন্য আন্দোলনকারীরা অস্ত্র প্রত্যাহারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান এবং পুলিশ বাহিনীকে বললাম, ভাই আপনারা এতদিন যাই করছেন, অনেক ভুল কাজ করছেন, মানুষকে হত্যা করছেন, আমাদের ভাইকে মারছেন, আমরা এগুলো সব ভেবে সব দেখে মাফ করে দিছি আপনাদেরকে। আমরা চাই আপনারা আমাদের সাথে যোগদান করেন। জবাবে পুলিশ সহিংসতা অব্যাহত রাখে। সেদিন সন্ধ্যায় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে গণভবনে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার রাস্তায় তখন হাজার হাজার বিক্ষোভকারী। খবর ছড়িয়ে পড়ে 5ই আগস্টের মার্চ ফর ঢাকা কর্মসূচিতে যোগ দিতে আরও অসংখ্য মানুষ ঢাকা আসছেন। আন্দোলনকারীরা যেন ঢাকায় ঢুকতে না পারেন, সেজন্য সবগুলো প্রবেশমুখ বন্ধ করার পরিকল্পনা করে সেনাবাহিনী এবং বিজিবি। যে কোনো উপায়ে পদযাত্রা বন্ধ করার নির্দেশ দেওয়া হয় পুলিশকে। পাঁচ তারিখে মিরাজ আমাদেরকে সবাইকে ফোন দিয়ে নিয়ে আসে, আমাদের বাসার পাশে নিয়ে আসে,
ইভেন বলে যে আজকে যদি না যাই তাহলে নিজেকে আমরা মাফ করতে পারবো না। আজকে হয়তো একটা ভালো একটা কিছু হবে। পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা শুরু করলে মিরাজ এবং শাওনও তাদের সঙ্গে যুক্ত হন। এই জায়গাগুলো লোকে লোকারণ্য ছিল, অনেক মানুষ, মানে মানুষের মধ্যে ভয়ভীতিও ছিল না। এরপর যে ঘটনাটি ঘটে সেটি বাংলাদেশের ইতিহাসে পুলিশি সহিংসতার সবচেয়ে খারাপ দৃষ্টান্তগুলোর একটি। আমরা শত শত ছবি ও ভিডিও সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণ করেছি, জানার চেষ্টা করেছি সেদিন কি ঘটেছিল। আমরা শুরু করেছি দুপুর 1:26 থেকে, কারণ ওই সময় বিক্ষোভকারীরা যাত্রাবাড়ি থানার নিকটবর্তী টোল প্লাজার দিকে এগোতে শুরু করেন। ভাই পুলিশ, ঠিক আছে, একটা মানুষের সামনে আগাইতেছে না, এখানকার যেমনে পারে সামনে গুলি করতেছে, এই যে ছাদ থেকে গুলি করতেছে, অবস্থা পুরো একদম খারাপ। অনেকে আবার অনেকের বাড়ি থেকে তাকে আছে যে আন্দোলনটা দেখতেছিল, তাদেরকেও বললো যে বাসার ভিতরে চলে যাইতে। ছাত্ররা আন্দোলন করতেছে এখানে, বাট আন্দোলন করতেছে আমরা এখানে বসাই দেখতেছি। পাশের একটি ভবনের বাসিন্দা এই নারী জানালায় দাঁড়িয়ে পরের ঘটনাগুলো সচক্ষে দেখেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হন। অনেক গ্যাঞ্জাম হয়েছিল, মানে অনেক লক্ষ লক্ষ মানুষ এখানে। তখন আমরা শুনতে পাই যে তিনজন স্নাইপারে নিহত হয়েছে। তারপরে আমরা শুনতে পাই এবং কি আমরা ওইখানে যাই, যে দেখি যে রক্ত পড়ে আছে। তখন সবার মধ্যে একটা ভীতি কাজ করে। গুলিতে দমে না গিয়ে আন্দোলনকারীরা সামনে এগিয়ে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন। পুলিশ যারা দাঁড়ায় ছিল ওরা থানার দিকে চলে যায়। অনেক মানুষ বিজয় উল্লাস করতেছিল। মিরাজ তার ফোনে সেই মুহূর্তের একটি ভিডিও ধারণ করেন। সেখানে শাওনের সঙ্গে তাকেও ওই বিক্ষোভে দেখা যায়, যদিও তারা তখন মিছিলের অগ্রভাগ থেকে বেশ পেছনে। বিক্ষোভকারীরা এক পর্যায়ে যাত্রাবাড়ি থানার আরও কাছে পৌঁছে গেলে পুলিশ গুলি শুরু করে। এটা হচ্ছে যাত্রাবাড়ি হাইওয়ে, পুলিশ ইচ্ছামতো গুলি করতেছে, যে দেখতেই পাচ্ছেন, এই যে স্নাইপারের আওয়াজ, ঠিক আছে। বেলা 1:55। পুলিশ গুলি ছুটতে ছুটতে থানার বাইরে বেরিয়ে আসে। এতে বিক্ষোভকারীরা পিছু হটতে বাধ্য হন। এরপর সেনা সদস্যরা ঘটনাস্থলে হাজির হন। তারা পুলিশ ও আন্দোলনকারীদের মাঝখানে অবস্থান নেন। আশেপাশে থেকে খবর আসতে থাকে যে শেখ হাসিনা পদত্যাগ করবে, আর আর্মির প্রধান উনি হয়তো ভাষণ দিবে। সবাই যাত্রাবাড়ি থানার দিকে আগানোর চেষ্টা করে। মানুষের মধ্যে একটা ভয় চলে যায় যে শেখ হাসিনা চলে যাইতেছে। সবাই ভাবতেছে যে আর তো পুলিশ গুলি করার কোনো সম্ভাবনাই নেই। সেনাবাহিনী শেখ হাসিনাকে জানিয়ে দেয় যে গণভবনের দিকে আসা বিক্ষোভকারীদের তারা প্রতিহত করতে পারবেন না। এরপর বেলা 2:25 তিনি হেলিকপ্টারে করে পালিয়ে সামরিক বিমানবন্দরে চলে যান। এখান দিয়ে বিজয় উৎসব শুরু হয়ে যায়। যাত্রাবাড়িতে একটা আনন্দ মুখর পরিবেশ তৈরি হয়। প্রায় একই সময়ে যাত্রাবাড়ি থেকেও
সেনাবাহিনীর গাড়িগুলো সরে যেতে শুরু করে। তবে তাদের একটি দল তখনও থানার বাইরে অবস্থান করছিল। থানার দিকে আসার পরে আমাদের ওই আপনার থানার সামনে আর 2 রাস্তার ডিভাইডার আছে। মিরাজ এবং শাওন থানার সামনের রোড ডিভাইডারটির দিকে এগিয়ে যান। এটা হলো নতুন বিল্ডিং। নতুন বিল্ডিং এর ছাদে অনেক পুলিশ ছিল। তখন মিরাজ তার ফোন বের করে ভিডিওটা করতেছিল। সামনে গেটের সামনে আর্মিরা দাঁড়ায় ছিল, অনেক আর্মি ছিল। গেটের পুরাটা গেট ব্লক করে দাঁড়ায় ছিল। বিক্ষোভকারীরা তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সেনা সদস্যদের উৎসাহ দিতে থাকেন। পুলিশরা ওখানে দাঁড়ানো ছিল, ওনাদের মধ্যে মানে আমি দেখতে পাই যে অস্থিরতা কাজ করতেছে। তো আমরা এইভাবে দাঁড়ায় দেখতেছিলাম। তো খুব সম্ভবত এখান থেকে একটা গাড়ির কোনো সিলিন্ডার বা কোনো টায়ার ব্লাস্ট হয়। আমি তো উঠে দিছি দৌড়। কিন্তু মিরাজ সেখানেই দাঁড়িয়ে থেকে ভিডিও ধারণ চালিয়ে যান। তার ধারণকৃত ভিডিওতেই সেনা সদস্যদের থানা প্রাঙ্গণ ত্যাগ করতে দেখা যায়। আর্মিরা হয়তো ভিতর থেকে কল ছিল কিনা যে তোমরা সরে যাও, ওরা একটা কিছু করবে, এরকম হতে পারে। ওরা আপনি দেখবেন যে ওরা দৌড়ে চলে গেছে। সেনা সদস্যরা চলে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বেলা 2:43 পুলিশ আবারও গুলি শুরু করে। সাউন্ড শুরু হয়ে যায়, অনবরত গুলির সাউন্ড। পুরা ধুরা গুলি করতেছে, মানে গুলি যে কিভাবে করছে বলার বাহিরে। গুলি ঘরে আইসা পড়ে, সবাই লুকায়া বসাচ্ছিলাম। মানে তারা তো মনে করেন ধরে ধরে ফায়ার করতেছে, 2-3টা বাড়ি দেয়, বলে কি যাও, যাই দৌড় দিলেই গুলি করে। মানে কিভাবে যে ভাই গুলি করছে। এমন পরিস্থিতির মধ্যে শাওন এবং মিরাজ আলাদা হয়ে যায়। লুকায় থাকে, মিরাজে অনেকবার ফোন দিতে থাকে। তারপরে আমি চিন্তা করি যে যেহেতু গুলির সাউন্ড হইতেছে অনেকক্ষণ থেকে, তো সম্ভবত এই সাউন্ডের কারণেও শুনতে পাইতেছে না, বা মানুষের শোরগোলের কারণেও ও শুনতে পাইতেছে না। তা আমি একটু পরে ফোন দিই। আমি আবার অস্থিরতা, আবার ফোন দিতে থাকি। শাওন জানতেন না যে মিরাজ তখনও থানার বাইরে দাঁড়িয়ে রয়েছেন। মিরাজ ভিডিও ধারণ অব্যাহত রাখেন। সেখানে তার নিজের জীবনের শেষ মুহূর্তগুলো ধরা পড়েছে। একজন ধরে ওর ফোন ধরে বলে যে আপনার ফোন তো বন্ধু তো গুলি খাইছে, ওর অবস্থা ভালো না। যাওয়ার সাথে সাথে আমি দেখতে পাই যে কয়েকটা স্তূপের মধ্যে আমার বন্ধু পড়ে আছে। তো আমি দেখে আর নিজেকে রাখতে পারি না, আমি নিজের কন্ট্রোল হারায় ফেলাই যে একটা বন্ধু আমার সাথে ছিল এতক্ষণ মারা গেছে। ওরে আমি নিয়ে আসি, ওরে একটা যারা লাশের যে মানে অনেকগুলা লাশ থাকে, সারি সারি লাশ, ওই লাশের মাঝখানে আনে ওনারাই রাখে, আমি তো আর ধরতে পারি নাই। তারপরে ওনারা ওইখানে বাইরে নিয়ে আসা রাখে, আর আমাদের একটা ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়।
ডেথ সার্টিফিকেট দিয়ে দিলে আমার বন্ধু বান্ধব ওর আত্মীয় স্বজন সবাই ফোন দিতে থাকে, তো ওর সবাই কান্নাকাটি করতে থাকে অস্থির, এর মধ্যে আমি একা। Breaking news that we're getting from Bangladesh. We are hearing that the Bangladesh Prime Minister has resigned and left the country. 15 বছর পর শেখ হাসিনার পতন বাংলাদেশের জনগণের জন্য একটি যুগান্তকারী ঘটনা। কিন্তু যাত্রাবাড়িতে তখনও ভয়াবহতার শেষ হয়নি। আধা ঘন্টারও বেশি সময় ধরে পুলিশকে একাধারে গুলি চালিয়ে যেতে দেখা যায়। গুলি আর গুলি করতেছে, মানে এখন আর ভয় পাওয়ার সময় নেই। বিকেল 3:27 পুলিশের একটি বড় দল অস্থায়ী সেনা ব্যারাকে ঢোকে। অনেকে সাধারণ পোশাকে থানা ছেড়ে পালান, তবে বেশ কজন ভেতরে আটকাও পড়েন। আন্দোলনকারীরা এক পর্যায়ে থানায় ঢুকে আগুন দেন। এ ঘটনায় পুলিশের অন্তত 6 সদস্য নিহত হন। সেদিন আটকে পড়া 2 জন পুলিশ সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি, তবে ভয়ে তারা নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে চাননি। যখনই আর্মি চলে গেছে তখনই বুঝছি এখানে আর বাঁচার আর সুযোগ নেই। হ্যাঁ, আমরা বলছিলাম যে সাহায্য পাঠান, নাহলে বাঁচা সম্ভব না, কিন্তু কোনো সাহায্য আসেনি। ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের গুলিবর্ষণের সময় সেনা সদস্যরাও ঘটনাস্থলের কাছেই উপস্থিত ছিলেন। আপনারা কিছু বলেন স্যার, আমরা গুলি করব কে? আপনাদের চোখের সামনে কতটি মানুষ মারলো স্যার, এটা বলেন। কিভাবে পয়সা রেখে দেখেন দিয়া? পরের দিন থানার ক্ষয়ক্ষতির মাত্রা বোঝা যায়। পালানোর সময় পুলিশের ফেলে যাওয়া পোশাক পরিচ্ছদ মেঝেতেই পড়ে রয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে শটগানে যেসব গুলি ছোড়া হয়েছিল সেগুলোর খোসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছাদে। পুলিশের যে কর্মকর্তারা 6 আগস্ট যাত্রাবাড়ি গিয়েছিলেন তাদের সঙ্গেও দেখা করেছি আমরা। যাত্রাবাড়ির প্রত্যেকটা অলিগলিতে মানুষ ভরা, এবং তারা পুলিশের প্রতি যে ক্ষোভ সেটাও আমি তখনও দেখা যাচ্ছে আর কি। আমি আমার একজন কলিগের মাধ্যমে আমি জানলাম যে যাত্রাবাড়ি থানা, ঢাকা যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের অনেক লাশ পড়ে আছে। আমার কাজ ছিল যে এটা ফ্যামিলির কাছে হস্তান্তর করা। পরিস্থিতি শান্ত হবার পর একটা প্রশ্নই রয়ে যায়, এসব ঘটনার জন্য আসলে দায়ী কে? পুলিশের যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলছেন তারা কেবল আদেশ পালন করেছেন। আমরা চেইন অফ কমান্ডে চলি, কমান্ডের বাইরে যাওয়ার কোনো অপশনই নেই। হত্যাকাণ্ড যে সময় ঘটে তখন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন আবুল হাসান। হ্যাঁ, এটা আসলে কি ওসি স্যারের উপরে, তার সাথে উপরে সবার যোগাযোগ। এখন উনি ওই মুহূর্ত পর্যন্ত তো উনি আমাদের অভিভাবক, বুঝতে পেরেছেন? উনি যেভাবে বলবেন, ডিসি স্যার যেভাবে বলবে, এভাবে। হাসানকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
তবে তিনিও তার উপরের কিছু কর্মকর্তার নির্দেশে কাজ করেছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে একজন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন প্রধান হারুনুর রশিদ। জুলাই মাসে তাকে সশরীরে যাত্রাবাড়ি গিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিতেও দেখা গেছে। ঢাকা মহানগর পুলিশের তৎকালীন প্রধান হাবিবুর রহমানও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিভিন্ন নির্দেশ দেন। কমিশনারের নির্দেশনা ছাড়া কোনো কিছুই হবে না। গুলির যে নির্দেশনা, এটা সামগ্রিক নির্দেশনা ছিল, যেটা কমিশনার বলে দিয়েছিল। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক, সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। পুলিশ বাহিনীর দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আর এই চেইন অফ কমান্ডের শীর্ষে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন লেখা নিবেন ব্যবহার করবে, তার নেতৃত্ব এবং নির্দেশই বিক্ষোভ দমনের প্রেক্ষাপট তৈরি করে। ভারত সরকার তাকে নিরাপদ আশ্রয় দিয়েছে। একই ঘটনা ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রেও। তবে হত্যাকাণ্ডে উস্কানি, ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশে অবশ্য শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। আন্দোলনের প্রায় 1 বছর পর দেখা যাচ্ছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে মাত্র 60 জন গ্রেফতার হয়েছেন। বিচার ও শাস্তিভোগ এড়াতে অভিযুক্ত অন্য কর্মকর্তারা পালিয়ে বেড়াচ্ছেন। গুলি যাতাটা গুলি খেয়েছে, বুলেট নিশ্চয়ই না। হ্যাঁ, ছাত্র আন্দোলনে যখন সারা বাংলাদেশের মানুষের বাইরে দিচ্ছে, ও ওইটা বলে সামনে ছিল প্রতিবাদ করতে যা দেশের জন্য, পতাকাটা ছিল মাথায়। সেই 5ই আগস্টের দিনটা হয়তো আনন্দ ছিল মানুষের কাছে, কিন্তু যখন আমার ভাই শহীদ হয়েছে তারপর থেকে এই কথাটা শোনার পর থেকে মানে আমাদের ফ্যামিলিতে কি একটা মানে অবস্থা হয়েছে, এটা কোনোভাবে এক্সপ্লেইন করা আমাদের পক্ষে সম্ভব না। এতটুকু মানে সান্ত্বনা নিয়ে আর কি বর্তমানে আমরা বেঁচে আছি, যে আমার ভাইয়ের রক্তের বিনিময়ে যদি এই দেশটা আবার নতুন করে শুরু করতে পারে, নতুন করে মানে স্বৈরাচার মুক্ত দেশ গঠন করতে পারে। আশা রাখতে পারি। এখন আশার তো মানুষ বুক বাঁধে, আশা ছাড়া তো আমাদের কিছুই করার নেই। বাংলাদেশে যেন এরকম কখনোই না হয়, কারণ একটা মানুষ ক্ষমতার জন্য যদি এত মানুষ যেন প্রাণ না হারায়, ও ন্যায় বিচারটা পাক, এটাই আমি চাই। আর এখন ওই ঘটনা মনে পড়লে নিজের চোখে পানি আসে যে কতগুলা ভাই মারা গেছে। এখন আমরা আরেকবার স্বাধীন করছি দেশটা, তো আমার নিজের ওই ভয়টা আর নেই। আগে যে একটু ভয় ছিল ওই ভয়টা এখন আর নেই, এখন একটু সাহসী হয়ে গেছে।